সম্মানিত সভাপতি এবং উপস্থিত আমাদের মুরব্বিয়ান একরাম এবং এলাকার গণ্যমান্য মসজিদের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আজকের এজিএমের সর্বস্তরের সদস্যবৃন্দ, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই যেই সদস্য পদগুলি আমাদের সৃষ্টি করা হয়েছিল, এগুলি আমাদের উদ্দেশ্যটা ছিল স্বচ্ছতা, জবাবদিহিতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ। যেটা আমরা এখানে বসবাস করি, সবসময় মসজিদে আসি, একটা সমস্যা মসজিদের পরিচালনার জন্য কেউ বলে যে সেক্রেটারি যার কাছে যান, কেউ বলে যে প্রেসিডেন্টের কাছে যান। তো সেক্রেটারি প্রেসিডেন্ট তো সবসময় বসে থাকবে না, কিন্তু এখানে যে পদগুলি সৃষ্টি করা হয়েছে, মসজিদ একজন সম্পাদক দেখে, এলাকার এই বলেন পরিচ্ছন্নতা একজন সদস্য দেখে, তারপরে ক্রয় বিক্রয় একজন দেখে, তারপর এই খবর ব্যবস্থাপনার একজন দেখে, তারপরে সিকিউরিটির ব্যাপারে একজন দেখে। তখন এগুলি যখন বিকেন্দ্রীকরণ হয়, তাহলে এগুলি জবাবদিহি করতে সুবিধা হয়। এইটার জন্য আমাদের মহৎ উদ্দেশ্যে যেন প্রেসিডেন্ট সেক্রেটারির উপর সব কিছু থেকে না যায়, এই জন্য পদগুলি সৃষ্টি করা হয়েছিল। এগুলি আপনারাও আগে এই আজিয়ামিয়াই আপনারা ফাঁস করছিলেন, কিন্তু এখন আবার এগুলি করার জন্য যখন বাদ করার জন্য যখন কথা আসছে, আমার কথা হলো যে আলোচ্য সূচিতে কমিটির প্রস্তাব কী ও কেন, এটা আপনারা ব্যাখ্যা দিবেন। সম্পাদকের দায়িত্ব কী ও পালনে ব্যর্থ হলে কি হবে, এগুলি আপনারা ব্যাখ্যা দিবেন। তারপরে এই আটজনই এই ব্যর্থ না, কয়েকজন ব্যর্থ, কারা ব্যর্থ, কিভাবে ব্যর্থ, এগুলি আপনারা আইডেন্টিফাই করে এটা ব্যর্থতার জন্য এদের কি ব্যবস্থা গ্রহণ করছেন, ওইটা আমাদেরকে আজকে ইয়াতে জানাবেন। 3, সম্পাদক দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায়িত্ব কি, ওইগুলি স্পেসিফিক করতে হবে। কেন ব্যর্থ হলো, আর আমরা অযোগ্য মানুষ কেন নির্বাচিত করব? আমরা তো এলাকাবাসী, এটা হলো এলিট সোসাইটি, একটা শিক্ষিত সমাজ, কেন আমরা এগুলি তো আমরা জবাবদিহিতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এগুলির জন্য করা হয়েছে। তাহলে এগুলি কেন বিলুপ্তি করা হবে, এগুলি আমাদের প্রশ্ন। তারপরে 4, কেউ সম্পাদক পদে অযোগ্য হলে বা কি সম্পাদক পদ বাদ দিলে, কোন ব্যক্তি সম্পাদক দায়িত্ব পালন করলে অযোগ্য বা প্রমাণিত হলে কি পুরো সম্পাদকীয় পদগুলি কি বিলুপ্ত করতে হবে? আমার মাথা ব্যথা করতেছে, এই জন্য কি আমার মাথাটা কেটে ফেলে দিতে হবে? তো এগুলি এই পুরো সম্পাদকীয় পদগুলি কি এভাবে কি করা যায়? আটটি সম্পাদকীয় পদ সৃষ্টির মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো ক্ষমতাকে আমরা বিকেন্দ্রীকরণ করে, ডিজিটালাইজেশন করে, আমরা এলাকার বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছিল। এগুলি এখন করে বাতিল করে দিয়ে এখন কি শুধু আবার প্রেসিডেন্ট সেক্রেটারির উপর সব কিছু চলে যাবে? আমরা ওনাকে খুঁজবো? আমরা তো ওখানে ওগুলি কেন হবে? ভবিষ্যতে কোনো কার্যকরী কমিটি ব্যর্থ হলে কি অযোগ্য লোকের হাতে কি মসজিদ জিম্মি হয়ে যাবে? এভাবে আমাদের এই প্রশ্নগুলি আপনারা সবাই সিদ্ধান্ত নেবেন, যেন আমরা চাই সারা পৃথিবীর দিনে দিনে ডেভেলপ হচ্ছে, আমরা পিছনে কেন যাব? এগুলি করা হয়েছিল যে আমরা ইউরোপ আমেরিকাতে বলেন, আমরা এই মধ্যপ্রাচ্য বলেন, এখানে প্রত্যেকটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়। এখন আমরা এটা এককেন্দ্রিক কেন করি? আমরা এটা যেটা বলো স্বেচ্ছাচারিতা, বা একজন ব্যক্তির উপর সব কিছু কেন এত বড় একটা মসজিদ এলাকা ছেড়ে দেব? তো এগুলি সব কিছু একটা আছে, এগুলি নিয়ম নীতি আছে, নিয়ম নীতির মধ্যে এটা আপনারা বুঝবেন, বিজ্ঞ মানুষ। এগুলি আমি প্রশ্ন রাখলাম, আপনারাই সিদ্ধান্ত দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
আসলে অসুবিধা নেই, অসুবিধা নেই, ওই জন্যই তো বলছি, বারবার দেখলে তো ভালো লাগবে না। এখন যে নতুন পদগুলো সৃষ্টি করা হয়েছিল সেগুলোর ভিত্তিতে এটা কনস্টিটিউশনের অংশ হয়ে গেছে, মসজিদের সংবিধানের অংশ, এবং ওই হিসেবে নির্বাচনও হয়েছে ওই পদগুলোর জন্য। তো ওই পদগুলো যখন যখন সৃষ্টি করা হচ্ছিল তখন আমাদের কিছু অবজারভেশন ছিল, সেগুলো মানে ইয়েতে আমলে নেওয়া হয়নি। এখন প্রবলেমগুলো এখন আসছে, ওই জন্যে ওনারা বাধ্য হয়ে আমাদেরকে এজেন্ডা দিতে হয়েছে যে 8টা পদের ব্যাপারে কি করা যায়, এইটাই তো। তো এখন ওই যে তখন আমরা যখন এগুলোর মেরিট অ্যান্ড ডিমেরিট যখন ব্যাখ্যা করছিলাম, তখন যদি আপনারা আমাদেরকে মূল্যায়ন করতেন আজকে এই প্রবলেম হইতো না। এখন যেহেতু এটা কনস্টিটিউশনাল ব্যাপার, এইটা রিডিউস করতে হলে, বাদ দিতে হলে, নতুন যোগ করতে হলে সংবিধানের অ্যামেন্ডমেন্ট দরকার। সাংবিধানিক পদ্ধতিতে অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে এগুলো বাদ যাবে, না হয় টিল এটা না হওয়া পর্যন্ত আমার মনে হয় এগুলো চলতেই থাকবে আগামী ইলেকশনও। আর আপনারা তো সংবিধান কমিটি একটা গঠন করেছিলেন, গত দুই তিন বছর থেকে দেখি যে ওই কমিটি বারবার দায়িত্ব নেয়, কোনো কিছুই করে না। তখন আপনি গতবারের প্রতিবেদনে বলছিলেন যে বিভিন্ন কারণে ওনারা এগুলো করতে পারে নাই, কোনো কারণ উল্লেখ করে নাই। বিভিন্ন কারণ মানে কি এটা উল্লেখ করতে পারে নাই, আবার সেম ব্যক্তিদেরকে আপনারা কনস্টিটিউশন সংবিধান সংশোধনী কমিটিতে রাখছেন। এখন আপনাদের কাছে কি নতুন কোনো সংবিধান সংশোধনী দিছে বা আমাদের কাছে দিছে? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসেন আসেন, ধন্যবাদ। সম্মানিত সভাপতি, সম্মানিত সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আলোচনায় আছি 7 নম্বর আলোচ্য সূচিতে, যেখানে একটা এজেন্ডা এনেছেন ওনারা, কার্যনির্বাহী পরিষদের ওনারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেটা আসলে আমাদের কাসেম সাহেব একটু আগে যেটা বলেছেন, যেটা সংবিধান সংশোধনের সাথে জড়িত। কারণ এটা অলরেডি এই 8টি পদ গত এজিএম আরও তার আগে হ্যাঁ এজিএমের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আমার দুর্ভাগ্য, আমি সেদিন উপস্থিত ছিলাম না, থাকলে হয়তো আমি সেদিনই সেটা মানে বিপক্ষে মত দিতাম। কারণ তারপরও যারা উপস্থিত ছিলেন, আমি ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, এখনও বলছি যে এটা আসলে বাস্তবতা পরিপন্থী একটা সিদ্ধান্ত হয়েছিল বলে আমি মনে করি। কারণ এই যে আমরা গত বছর ইলেকশন করলাম, আমি সবসময় বলি যে মসজিদটা আমরা চেষ্টা করব নির্বাচন, এটা আল্লাহর ঘর। এখানে আমাদের বাবর সাহেব একটা কথা বলেছেন, এখানে ক্ষমতা একজন, এখানে আসলে কেউ ক্ষমতার এক্সারসাইজ করতে আসেন না বা আসা উচিতও না। এটা আল্লাহর ঘর, এখানে ক্ষমতা কিসের? আবার ক্ষমতা শব্দটা অনুরোধ করব আমি এক্সপান্স করার জন্য বক্তব্য থেকে আপনার, এখানে ক্ষমতা বলে কিছু নেই, এটা আল্লাহর ঘর। যারা খেদমত করতে ইচ্ছুক হন তাদেরকে নিয়েই আমরা কমিটিটা করি। প্রতি বছর আমিও ব্যক্তিগতভাবে চেষ্টা করি, এই জন্য আমি কোনোদিন এখানে নির্বাচনে অংশগ্রহণ করি নাই, কারণ এটা আমার কাছে ভালো লাগে না। আল্লাহর ঘরের খেদমত করব, আমরা সবাই মিলে এক জায়গায় থাকি, যারা সময় দিতে পারবেন, যারা উপযুক্ত, যাদের মেধা যোগ্যতা আছে এই কাজগুলি করার জন্য, ওনাদেরকে নিয়ে আমরা একটা কমিটি করব। কিন্তু আমরা দেখা গেছে, যদিও এটা বাস্তবতা, এখন এটার জন্য আমরা সবাই দায়ী যে আমরা করতে পারি না বলে আমাদের কনস্টিটিউশনে নির্বাচনের বিধান রাখা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে আসে। যাই হোক, গণতান্ত্রিক পদ্ধতি আসতে গিয়ে দেখা যায় যে এই যদি 8টা পদ থাকে, একটা পদে একজন লোককে এক প্যানেল থেকে হয়তো উপযুক্ত লোককে ওনাকে দেওয়া হচ্ছে, কিন্তু দেখা যায় যে উনি এখানে ভোট কিন্তু সবসময় যে উপযুক্ত মানুষ নির্বাচিত হয় এটা কিন্তু সঠিক না। ভোটে
অনুপযুক্ত মানুষও নির্বাচিত হয়ে যায় তার জনপ্রিয়তার কারণে। নানা মানুষ নানা কারণে, একটা প্লেয়ারের যে জনপ্রিয়তা আপনার আমার সেই জনপ্রিয়তা নেই, স্যার হয়তো সেই যোগ্যতা নেই, সে নির্বাচনে দাঁড়াইলে জিতে যায়। তো সুতরাং ইলেকশানে যে সবসময় উপযুক্ত মানুষ নির্বাচিত হয়ে আসবে এটাও ঠিক নয়। তো আমরা গত ইয়েতে ওনাদের অবজারভেশন থেকে আমরা যেটা বুঝছি, এখানে আরেকটা বিষয় উল্লেখ করা প্রয়োজন। আমার কনভেনার সাহেব এসছেন কিনা আমি জানি না, আমি অপেক্ষা করতেছিলাম, উনি উঠলে হয়তো আমাকে বলতে হতো না। গত এজিএমে সংবিধান সংশোধনের বিষয়ে একটা কমিটি আপনারা করে দিয়েছিলেন আমাদেরকে 3 জনকে, আমি আতাউল করিম সাহেবকে কনভেনার করে আমাকে, এবং প্রথমে একটা কমিটি করা হয়েছিল আমাদের ডাক্তার শফিউল হাসান সাহেবকে, উনি থাকতে রাজি না কোনোভাবে, ওনাকে বাদ দিয়ে ইঞ্জিনিয়ার SM আইয়ুব সাহেবকে সম্মানিত সদস্য করে দেওয়া হয়েছিল। উনিও দেখলেন যে পরবর্তীতে পদত্যাগ করে গেছেন। তো পদত্যাগ করাতে আমাদের কমিটিতে একটা স্থবিরতা দেখা দিছে, কারণ একটা কমিটিতে সিদ্ধান্ত নিতে গেলে বেজোর সংখ্যক থাকতে হয়, কারণ মতের যদি ইয়ে হয় মেজরিটির একটা ব্যাপার থাকে। এখন আমরা 2 জন, আমাদের কনভেনার সাহেবও তেমন উদ্যোগ নিতে পারেন নাই, আমিও সময় দিতে পারি নাই। আমরা বসবো করে অনেক দিন সময় চলে গেছে নানা কারণ, আমি হজে গেছিলাম বা ওনার একটা অসুবিধা থাকলে আমার একটা সুবিধা থাকে, অথবা আমার একটা অসুবিধা থাকলে ওনার সুবিধা থাকে, এরকম হয় নাই। তারপরও কার্যনির্বাহী পরিষদ আমাদেরকে বারবার তাগিদ দিয়েছেন, অনেকবার চিঠি দিয়েছেন কনভেনার বরাবরে, আমাকেও কপি দিয়েছেন। এখন আমি তো সদস্য, কনভেনার যদি মিটিং না ডাকেন আমারও করার কিছু নাই। সেই জন্য আমি কনভেনার যখন মিটিং ডাকবেন আমি অপেক্ষা করি, এইভাবে আর করা হয় নাই। যাই হোক, আমি কাউকে এখানে ওনাকেও দোষারোপ করছি না, উনি হয়তো সময় দিতে পারেন নাই। পরবর্তীতে আমি নিজে থেকে ওনাকে এই যখন জিএম আসলো, আমি বলছি আমাদেরও তো একটা জবাবদিহিতা আছে, আমাদেরকেও জিজ্ঞেস করবে সাধারণ সভা আপনারা এটা চিন্তা করেছেন কিনা, তো আপনার একটু বসি। তো আমরা বসলাম কিছুদিন আগে। আমারও আসলে মসজিদের গঠনতন্ত্র সম্পর্কে তেমন ধারণা আগে ছিল না। তো আমরা বসে একটু দেখলাম যে আমাদের 2 জনের কাছেও এই জিনিসটা মানে আমরা একমত হয়েছি যে এই যে আসলে এই সম্পাদকীয় পদগুলি না রেখে আগে যেরকম ছিল সদস্য নির্বাচিত হয়ে আসার পরে যারা উপযুক্ত, যারা সময় দিতে পারবেন, যেই কাজের জন্য উপযুক্ত, কার্যনির্বাহী পরিষদ তাকে দায়িত্বটা দিবেন, তাকে কমিটি একটা উপকমিটি করে দিবেন, একজনকে কনভেনার করে। তাহলে ওই যে আমাদের বাবর সাহেবের যে প্রশ্ন যে আমরা কি সবসময় সেক্রেটারিকে পাবো খবর দেওয়ার জন্য, কি সেক্রেটারিকে না পাইলে আমি, তখন ওই সমস্যাটা কিন্তু ওইভাবেই সমাধান হয়ে যায়। উপকমিটি করে দিলে কার্যনির্বাহী পরিষদ যাকে দায়িত্ব দিবেন ওনাকে আমরা পাবো। নামাজের ব্যাপারে কোনো অসুবিধা তাহলে নামাজ ব্যবস্থাপনায় যিনি থাকবেন ওনাকে আমরা পাবো, তাহলে আপনার ওই প্রশ্নেরও সমাধান হয়ে যায়। তো আমার মনে হয় আমি গঠনতন্ত্র তো দেখি, আমরা যেহেতু আইনজীবী, আইনের চর্চা করি, অনেক গঠনতন্ত্র দেখি, কিন্তু আসলে এরকম অবাস্তব কোনো গঠনতন্ত্র আমি পাই নাই যে কবরস্থানের জন্য একজন সম্পাদক, নামাজের জন্য একটা সম্পাদক। মসজিদ কমিটি বাংলাদেশে আপনি যদি দেখেন আমাকে একটা কমিটি দেখাতে পারবেন না মসজিদে এইরকম কবরস্থানের জন্য আলাদা একটা সম্পাদক, নামাজের জন্য একটা সম্পাদক, বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো কমিটি বাংলাদেশের দ্বিতীয় নাই আমাদের এটা ছাড়া, এই 8টি সম্পাদক নিয়ে। সুতরাং আমার এখানে মতামত হচ্ছে, এখানে মেইন জিনিস হচ্ছে মসজিদে প্রেসিডেন্ট সেক্রেটারি একজন থাকেন, অর্থ সম্পাদক থাকেন, বাকিরা সদস্যরা যেভাবে পারেন সহযোগিতা করেন। সদস্যের বাইরেও তো অনেকেই সহযোগিতা করেন না, ইফতারের সময় ওনারা কি কমিটিতে থাকেন? এটা তো আল্লাহর ঘর, যারা সময় দিতে পারেন ওরাই সওয়াবের ভাগীদার হন। সুতরাং আমার মনে হয় আমি একটু প্রস্তাব করি, এখানে কাসেম ভাই যেটা বলেছেন যে এটা সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনা করতে হবে। তো যেহেতু এটা এজেন্ডায় এসেছে সংবিধান সংশোধনের, আমিও একজন সদস্য, আমরাও আলোচনা করি। আমার মনে হয়, আমার অভিমত হচ্ছে এই সম্পাদকীয় পদগুলি যেভাবে আমরা এজিএমে সংশোধন করেছিলাম, আজকেও এখানে এজিএমে যথেষ্ট সংখ্যক উপস্থিতি আছে, এর চেয়ে বেশি কখনো হয় না। তো আমার মনে হয়, আমার একটা অভিমত, আপনারা আলোচনা করবেন, আপনাদের মতামত দেবেন, যে কার্যনির্বাহী পরিষদ যে ইয়েটা এনেছেন যে এগুলি সম্পাদকীয় পদগুলি বিলুপ্ত করে আমরা আগের সংবিধানে আগের জায়গায় নিয়ে যাওয়ার জন্য, এইটা আমার অভিমত, এটা প্রস্তাব, এইটা হলো আমাদের এই এজেন্ডার বিষয় আলাদা। আমি যখন দাঁড়িয়েছি আমার মনে হয় সংবিধান রিলেটেড বা নীতিমালা সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা করার কথা ছিল, আপনারা অনুমতি দিলে আমরা এটাও তুলতে পারি। তারপরে আমি সংবিধানটা আমি পড়েছি না, আমি দেখেছি যে আমাদের সংবিধানটা যারা করেছেন এখানে
আমাদের সংবিধানটা খুবই ভালো আছে, জবাবদিহিতার ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। আমার এখানে আপাতত অন্য কোনো চেঞ্জ আনার কোনো দরকার নেই। এই একটা জিনিস ছাড়া আমি দেখলাম যে এখানে অন্য কিছু আপাতত সংশোধনের যোগ্য আমি দেখিনি। তো সুতরাং আননেসেসারি প্রতি বছর শুধু সংবিধান আমাকে কমিটি করে দিয়েছেন বলেই আমাকে একটা নতুন কিছু দেখাইতে হবে, এই মানুষ আমি না। যদি ঠিক থাকে এটা আমার মনে হয় ঠিক রাখাই উচিত। আমাদের গঠনতন্ত্র মাশাআল্লাহ সুন্দরই আছে। এই একটা বিষয় অসঙ্গতি লাগছে আমার কাছে 8টা পদ, তো এটা যদি আমরা আজকে করতে পারি আমাদের সংবিধানে। আরেকটা বিষয় আমার কাছে যেটা অসঙ্গতি লেগেছে সেটা হচ্ছে নীতিমালা। আমাদের গঠনতন্ত্রের একটা ক্লজ আছে যে এই গঠনতন্ত্রে ওই বিধান অনুযায়ী কার্যনির্বাহী পরিষদ সময়ে সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন নীতিমালা বিধি প্রণয়ন করতে পারবেন, প্রোভাইডেড এটা পরবর্তী এজিএমে অনুমোদন করতে হবে। কার্যনির্বাহী পরিষদ পারেন অনুমোদন। এই আগে যেগুলি এখানে অনেকগুলি নীতিমালা আছে দেখলাম আমি, এখানে ইতিহাফের বিষয়ে একটা নীতিমালা আছে, কবরের ব্যবস্থাপনা বিষয়ে নীতিমালা আছে, তারপর ওই চাকুরি বিধি আছে, অনেকগুলি রুলস এখানে করা আছে। এগুলি আমরা এজিএমএই অনুমোদন দিয়ে এগুলি করা হয়েছে। তো কবরস্থান ব্যবস্থাপনার বিধিমালাটা স্টাডি করতে গিয়ে আমার কাছে একটা জিনিস মানে নজরে পড়েছে, সেটা হচ্ছে কবর দেওয়ার যোগ্যতা নিয়ে। কবর দেওয়ার যোগ্যতা নিয়ে এখানে 4 নম্বর দফা সম্ভবত ওখানে বলা আছে কবর দেওয়ার ক্ষেত্রে যে কারা কারা কবর দিতে পারবেন। আপনারা একটু মাইনাসলি খেয়াল করেন, কারণ আমরা এমনি আসি এজিএমে আলাপ করে চলে যাই, আর যারা এজিএমে আসেন না ওনারা তো প্রশ্নই ওঠে না। আমরা যারা আসি হয়তো কিছুটা হলেও ভাবি, আর যারা সাধারণ সদস্য আছেন সংবিধানে কি আছে না আছে কিছুই আমরা জানি না, জানার চেষ্টাও করে না। শুধু এটা ধারণা করে এটা আমার বাপের বাড়ি, আমার বাবা মারা গেছে, এটা তো আমার স্থায়ী বাসিন্দা এখানে, আমি আবার বাবা পরে আমি মৃত্যু হলে আমিও তো খবর দিব। কিন্তু দেখা গেছে আমাদের সংবিধানে ওরকম বিধান নাই, সদস্য হলে উনি শুধু খবর দিতে পারেন। তো অনেকের ভ্রান্ত ধারণা আছে যে আমার বাবা মারা গেছে, আমাদের পরিবারের যিনি একজন তো সদস্য হয়েছেন, আমরা 4 ভাই আমরা তো সদস্য হই নাই। দেখা গেছে ওনারা যেহেতু সদস্য হয় নাই ওনাদের আর কবর দেওয়ার অধিকারটা থাকে না, অথচ ওনারা একই বাপের একই মানে সন্তান, এখানে স্থায়ী বাসিন্দা, ওনার কবরটা এখানেই হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের এই বিধানের কারণে এখানে বলা আছে স্বয়ং সদস্য, শুধু সদস্য হতে পারবেন, তারপর হইতে পারবে সদস্যের স্ত্রী, সদস্যের স্বামী, সদস্যের মা বাবা, সদস্যের ছেলে বা ছেলেরা, সদস্যের ছেলের ছেলে মেয়েরা, সদস্যের পুত্রবধূ, মানে সদস্যের সবাই পারতেছে, সদস্যের গৃহে অবস্থানকারী অবিবাহিত বিধবা তালাকপ্রাপ্ত মেয়েরা। এইখানে আমার জিনিসটা নজরে পড়েছে যে এই ছতে আছে অবিবাহিত বিধবা তালাকপ্রাপ্ত মেয়েরা, অর্থাৎ এই নীতিমালার কারণে কোনো বিবাহিত মেয়ে উনিও কিন্তু ওই বাপেরই সন্তান, বা এই এলাকায় অনেকে বসবাসও করে থাকেন, একমাত্র মেয়ে বা তার কোনো ছেলে নাই বাপের সাথে থাকে, ভাই নাই বাপের সাথে থাকে, কিন্তু তাকে বিবাহিত বলে তাকে আর কবর দেওয়া যাচ্ছে না, নীতিমালাটা করা হয়েছে। তা আমার অবজারভেশন হচ্ছে এই নীতিমালাটা আমাদের গঠনতন্ত্রের সাথে কিন্তু সাংঘর্ষিক, পুরোপুরি সাংঘর্ষিক। কারণ এমন নীতিমালা আমরা করতে পারি না যেটা গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। এখানে গঠনতন্ত্রে বলা আছে সদস্য মারা গেলে তার ওয়ারিশ সূত্রে এখানে সদস্য হতে পারবেন, তার বিবাহিত মেয়েরা পারবেন না এরকম কোনো কথা নেই, তার সন্তানরা সবাই পারবেন। নিয়ম আছে একটা, একজন ফ্রি হবেন, বাকিরা ওই চাঁদা দিয়ে, যেটা সাধারণ সদস্য হওয়ার জন্য নর্মাল যে নতুন সদস্য হতে যে ভর্তি ফি ওইটা দিয়েই, অথবা আজীবন সদস্য হতে হলে আজীবন সদস্যের ফি দিয়ে তাকে সদস্য হওয়ার। তাহলে বিবাহিত মেয়েও যদি তার বাবা মারা যাওয়ার সাথে সাথে সদস্য হয়ে যায় তাকে তো আমরা বাদ দিতে পারতেছি, কারণ উনি তো সদস্য হয়ে গেছেন। তাহলে সদস্য হইলে স্বয়ং উনি কবরের অধিকার পাচ্ছেন। আমি বুঝাতে পারছি একটু? হ্যাঁ, মানে সংবিধানে আছে ছেলে মেয়েরা সবাই সদস্য হতে পারবেন, এবং সদস্য হলেই সে কবরের অধিকার পাচ্ছেন। তাহলে এই রুলসটা যেটা আমরা কার্যনির্বাহী পরিষদ বা আগে এজিএম অনুমোদন করেছে, এই রুলটা
গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক, এটা কখনো আপহেল্ড হবে না। এটা কারণ আইনের বিধান হচ্ছে, যেমন আমরা বাংলাদেশ সংবিধান আছে আমাদের, সংবিধানের বাইরে কোনো গভর্নমেন্ট কোনো আইন বানাতে পারবে? সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক হয়, পারবে না। তো এইখানেও আমরা যে রুলসটা করেছি এটা পুরোপুরি সাংঘর্ষিক গঠনতন্ত্রের বিধানের সাথে। যাই হোক, এটা একটা বিষয়, গঠনতন্ত্রের সাথে সাংঘর্ষিক। তারপরে যেহেতু আমি একটা দায়িত্বে আছি, কল্যাণ সমিতির দায়িত্বে আছি, আমাকে অনেকে বলেন, অনেকে এটাও মনে করেন যে মসজিদে আমারও একটা ভূমিকা আছে হয়তো, বা আমিও মসজিদের সাথে জড়িত, আলাদা কমিটি, এটাও অনেকে ধারণা রাখেন না। আমাকে অনেকে বলছেন যে এটা যারা জানতে পারছেন যে আমার মেয়ে নাকি এখানে কবর দিতে পারবেন না, আমি তো জানি না, এটা আমি দেখব, ছেলে মেয়েরা তো লেখা আছে দিতে পারবে। বলছে না, আমার মেয়ে বিবাহিত হইলে নাকি পারবেন না। এরকম একটা ইনস্ট্যান্স আছে আমাদের আফসার ভাই, যিনি আজকে উনি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি, এই এলাকার জন্য, এই মসজিদের জন্য আন্তরিকভাবে উনি এই শ্রম দিয়েছেন, চেষ্টা করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের এই ভ্রান্ত নীতিমালার কারণে ওনার মেয়ে যখন উনি আগে মারা গেছেন, ওনার মেয়েটা যখন মারা যাচ্ছে, তখন ওনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্কটা একটু তিক্ততার সম্পর্ক ছিল। তো ওনার পরিবার চাচ্ছিল না ওনাকে শ্বশুরবাড়িতে নিয়ে যেতে, না বলছে আমি এখানে কবর দিতে চাই, ওনার ওয়াইফ, ওনার ভাইরা। কিন্তু আমাদের এই গঠনতন্ত্রের কারণে ওনাকে কবর দিতে পারি নাই আমরা। তখন অনেক চেষ্টা করে এই শমশের পাড়ার আইয়ুব সাহেবদের সাথে কথাবার্তা বলে ওনারা এটা সম্মান করেছেন। আফসার ভাইয়ের মেয়ে যখন শুনছে, ওনারা এখানে কবরটা দিতে পেরেছেন। এইরকম অনেক সমস্যা অনেক সময় হয়ে যাবে। যেমন আমাদের এখানে অনেক বাড়ির মালিক আছেন, আমাদের 8 নম্বর ওয়ার্ডের ওনার ওয়াইফও আমাকে বলতেছিল যে আমার তো কোনো ছেলে নাই, আমার মেয়ে আছে, আমার এই মেয়েরা এখানে থাকে, উনি বিবাহিত বলে নাকি ওনারা কবর দিতে পারবেন না। তা ওনার তো কোনো ছেলে নেই, ওনার সন্তান, অথচ উনি সদস্য হয়ে গেলে কিন্তু পারতেন। আমি বলছি ওনাদেরকে, আমি বলছি আপনারা সদস্য হয়ে গেলে পারবেন। তো সদস্য হতে গেলে আবার আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এখানে মারা যাওয়ার পরে এখানে যখন সদস্য হয়ে, যে বললাম এক বাপের 5টা ছেলে আছে, একজন সদস্য হয়েছেন, 4 ছেলে আর সদস্য হয় নাই। যখন মারা যাচ্ছে ওনাকে আর কবর, যারা সদস্য হয় না তাদেরকে কবর দিতে দেওয়া হচ্ছে না। এটা একটা বৈষম্য হচ্ছে। আমার বাবার সন্তান ও সদস্য হয়েছে বলে আমি হই নাই, ঠিক আছে, ওনাকে পানিশমেন্ট দেওয়া হলো কি, আজীবন সদস্যের 3 গুণ। আজীবন সদস্যের চাঁদা হচ্ছে 56,000 টাকা, ওখানে 3 গুণ করে 1,68,000 টাকা নিয়ে ওই মৃত ব্যক্তির উপর অমানবিক আমরা একটা বিধান চাপাই দিলাম যে আপনাকে 1,68,000 টাকা দিতে হবে, অ্যাজ ইফ উনি একটা বহিরাগত এখানে কবর জায়গা কিনে ওখানে ওনাকে কবর দেওয়ার মতো। অথচ উনি এলাকার স্থায়ী বাসিন্দা, ওনার বাবা এই এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন, ওনার বাবা এই কবরস্থানে শায়িত আছেন, ওনার বাবা হয়তো মসজিদ এলাকার খেদমতও করে গেছেন, কিন্তু তারা এটা থেকে বঞ্চিত হচ্ছেন। তো এই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করেছি। কারণ আরেকটা কথা যুক্তি আছে এখানে, অনেকে আবার যুক্তি, আমি ক্রসও করেছি, অনেকের সাথে আলাপও করেছি, ইভেন এক্সিকিউটিভ কমিটির সাথেও। ওনারা বলেছেন যে এটা আসলে কবরের স্থান সংকুলানের জন্য আমরা একটা আমাদের আগের কমিটি এটা করেছে, কবরের স্থান সংকুলান যাতে হয়। কিছু কবর আমরা বাইরে গেলে, যারা বিবাহিত ওরা বাইরে দিলে আমাদের এখানে চাপ পড়বে না। তা আসলে বাস্তবতাটা দেখেন, আমরা সবাই, যারা আমাদের মা যদি মারা যায়, আমরা আমাদের পৈতৃক বাড়িতে কবর দিব না আমার নানার বাড়িতে গিয়ে কবর দিব? কেউ কি দিবে? এটা এখানে কবর দিতে চাইবে বিবাহিত মেয়েদের মধ্যে আমার মনে হয় 2%, 3% অথবা 1% এরকম। সবাই কিন্তু কোনো সন্তান তার মাকেই নানার বাড়িতে এনে কবর দিতে চাইবে না, তার পৈতৃক কবরস্থানে যেখানে তার বাবা সাহিত্য, তার ভাই সাহিত্য, মা সাহিত্য, দাদা সাহিত্য, ওইখানেই। সুতরাং এই যুক্তিটাও যুক্তিসঙ্গত বলে আমার মনে হয় না যে স্থান সংকুলনের জন্য আমরা বিবাহিত মেয়েদেরকে বাদ দিচ্ছি। তো সুতরাং আমার একটা প্রস্তাব হচ্ছে যে এইখানে আমি এটা এক্সিকিউটিভ কমিটিকে দেওয়ার জন্য যাতে মিটিংয়ে এজেন্ডা আকারে আনে, আমি একটা চিঠি ড্রাফটও করেছিলাম এবং আতাউল করিম সাহেবকেও উনি ডাকাইছিলেন, এখন আসেন নাই মনে হয়, আমি ফোনেও আলাপ করেছি ওনার সাথে। আমি বলছি আমরা এই জিনিসটা দিই, তাহলে ওনারা এজেন্ডা তো মিটিং এজেন্ডা দিয়ে ফেলছে, বিবিধ ওনারা উপস্থাপন করতে পারবে। যাই হোক, ওনারা এখন আমরা চিঠিটা যেহেতু কনভেনার উনি ডাকায় তাকায়, ওনার সিগনেচারটা দিতে পারি না, আমি চিঠিটা আর দিতে পারি নাই, সেই জন্য আমি বিবিধতে এটা উপস্থাপন করছি। এবং উপস্থাপন করলে এটা অ্যাকসেপ্ট করা যায়, এটাও কনস্টিটিউশনের বিধান আছে। এই নীতিমালাটা কারা করে,
কার্যনির্বাহী পরিষদ করতে পারে। তো কার্যনির্বাহী পরিষদ করলেও এটা ফাইনাল হবে না, সাধারণ পরিষদ আসতে পারে। তো সাধারণ পরিষদ যেখানে সর্বোচ্চ পরিষদ, সেখানে আমি এখন সাধারণ পরিষদের কাছেই উপস্থান করব। এটা কার্যনির্বাহী পরিষদ থেকে আসা নাই বলে এখানে গ্রহণ করা যাবে না, এটাও যুক্তিসঙ্গত না। কাজে আমার প্রস্তাব হচ্ছে এখানে এই যে নীতিমালাটা করা হয়েছে কবরের ব্যাপারে, এখানে একটু আমরা এই নীতিমালাটা আজকের জেনারেল মিটিংয়ে আপনারা একটু সংশোধন করার আমি প্রস্তাব করছি। আপনারা আলোচনা করেন, যুক্তি আমার মতের সাথে দ্বিমত থাকলে সেটাও উপস্থাপন করবেন। রাখেন, আচ্ছা রাখেন। না, আমি কি বুঝাতে চাইছি আগে শেষ করি প্রস্তাব। এইটা হচ্ছে আমি বলছি এখানে এই যে যেখানে বলা হয়েছে যে ছেলেমেয়েরা সদস্য স্বয়ং যোগ্যতা লেখা হয়েছে না এক একটা, এই সদস্যের ছেলেমেয়েরা একটা কথা আছে, ছেলেরা, আর একটা কথা আছে সদস্যের গৃহে অবস্থানকারী অবিবাহিত বিধবা তালাকপ্রাপ্ত মেয়েরা। তো এখানে সিম্পল একটা অ্যামেন্ডমেন্ট করলে হয়ে যায়, সদস্যের ছেলে বা ছেলেরার জায়গায় সদস্যের ছেলেমেয়েরা, ছেলে বা অবলিক মেয়েরা বললে সবাই, এটা অপশানটা থাকলো। আমার কথা হচ্ছে একজনও যদি দিতে চায়, ওনার আগ্রহটা এখানে আমরা শ্রদ্ধার সাথে হয়তো মূল্যায়ন করতে পারবো, মানে সম্মান করতে পারবো। সাধারণত কেউ দেবে না, এটা দুই একজন হয়তো থাকতে পারে। তাহলে অপশানটা যদি থাকে, এটা তো কোনো অসুবিধা দেখি না আমি, বরং সুবিধা দেখি। আমাদের আইনে একটা কথা আমরা সবসময় বলি, সব কিছু চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হয়, সুবিধা অসুবিধার ভারসাম্য বিবেচনায়, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স রুলস ফলো করে করতে হয়। তো এখানে আমি দেখলাম যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্স যদি আমরা বিবেচনা করি, তাহলে মেয়েদেরকে, বিবাহিত মেয়েদেরকেও রাখলে আমাদের তেমন কোনো অসুবিধা হচ্ছে না, বরং না রাখলে মাঝে মাঝে আমাদের অসুবিধায় পড়তে হয়। সেই জন্য আমার এটা প্রস্তাব। আরেকটা প্রস্তাব, ওই যে 4 পুত্র বা 5 পুত্র সদস্য না হইলে, এটা আমি আপনারা সাথে এই আগের সাথে কিছুটা একমত যে সদস্য হওয়াটা উচিত। কারণ সদস্য হলে মসজিদের কিছু টাকা আসবে, মসজিদ কিছু চাঁদা পাবে। তো এইটা যারা সদস্য হয় না, আসলে না জানার কারণেই হয় না। এটা যেটা বললাম না জানার কারণ, যদি জানতো যে এটা আমি কবর দিতে পারবো না, অবশ্যই সদস্য হইতো। তো সেই জন্য আমার প্রস্তাব হচ্ছে এই রুলসটা আপনারা একটু সবাই মানে সাধারণ সবাইকেও প্রচার করা হোক যে কবর দেবে, কারা কারা কবর দিতে পারবে, তারা হইলে তাহলে হয়তো শতপ্রণোদিত হয়েও সদস্য হতে পারে। আবার যদি সদস্য না হয়ে মারা যায়, তখন কিন্তু আমরা কবর দেওয়ার একটা বিধান করছি, তাকে পানিশমেন্ট দিয়ে, একটা মৃত ব্যক্তিকে আমরা পানিশমেন্ট দিচ্ছি 3 গুণ জীবন সদস্য লাইফ মেম্বারের চাঁদা হচ্ছে 56,000, এটাকে 3 গুণ করে 1,68,000 টাকা নিয়ে কবর। সেখানে আমার প্রস্তাব হচ্ছে, আমি প্রথমে চিন্তা করছিলাম সদস্য হইলেই, কিন্তু আমি কেউ আমার সাথে আলাপ করছেন যে জিয়া ভাই এটা যুক্তিসঙ্গত হচ্ছে না। কেউ 27,000 টাকা দিয়ে চাঁদা দিওনি, সারা বছর মসজিদের চাঁদাও দিচ্ছেন, আর এই ভদ্রলোক সদস্য হইলেন না, কোনো দিন একটা টাকাও চাঁদা দিলেন না, ওনাকে আমরা কবর দেওয়ার সুযোগটা দিচ্ছি। তো সেই জন্য এটাও যুক্তিসঙ্গত ওনাদের বক্তব্যটা। আমার প্রস্তাব হচ্ছে লাইফ মেম্বার তো একবারই আমরা চাঁদা দিই, 56,000 একবার দিয়ে আমরা কিন্তু আর কেউ চাঁদা দিচ্ছি না। তাহলে উনিও লাইফ মেম্বারের টাকাটাই 56,000 ওইটা দিয়ে ওনার থেকে নিয়ে আমরা ওনাকে কবরের জায়গাটা দিতে পারি, যারা সদস্য হয় নাই। এই দুইটাই আমার সুনির্দিষ্ট প্রস্তাব। ধন্যবাদ। আমি দীর্ঘক্ষণ আপনারা ধৈর্য সহকারে আমার বক্তব্য শুনেছেন, আমি সেজন্য আপনারা মতামতটা ব্যক্ত করবেন, ওনারা মতামত নেবেন আপনাদের কাছ থেকে, বা আমার যদি প্রস্তাবে আপনারা দ্বিমত হন, সেটাও যুক্তি দাঁড় করায় যদি আমাকে বলেন, আমি হয়তো আপনার সাথে একও হয়ে যেতে পারি, যদি জাস্টিফাইড হয়। সেই জন্য আমার মানে নিবেদন হচ্ছে এই দুইটা বিষয়, একটা মেয়েদেরকে দেওয়া হোক, আর ওইটা 56,000 করা হোক, যেটা খবর ওইটা কিন্তু নীতিমালায় নাই, ওইটা একটা রেজুলেশন করে না, এজিএমএ না কিসে আপনারা একটা রেজুলেশন করে এটা ওই 1,68,000 টাকাটা করেছেন। তো এটা আজকেও রেজুলেশন করে এটা 56,000 টাকা করা যায়, কোনো এখানে কোনো বাধা আইনগত আমি দেখি না অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমেদ সাহেবকে। আচ্ছা, এই ব্যাপারে আরও কারো কিছু বলার আছে, বলবেন? আচ্ছা, আমরা আসতেছি, এটাতে আমরা আসতেছি। আর এখানে আমাদের জহিরুদ্দিন বাবর সাহেব সুন্দর বক্তব্য রেখে গেছেন, অনেকগুলো উনি কথা বলেছেন, কিন্তু আমাদের একটা কষ্ট হচ্ছে উনি স্বেচ্ছাচারিতা কি দেখলেন।
কমিটি নির্বাচন করেন আমাদের সম্মানিত সদস্যরা নির্বাচনের মাধ্যমে যারা যোগ্য মনে করেছেন ওনাদের যোগ্যদেরকে এখানে পাঠিয়েছেন। আর উনি বলেছেন যে একজনেই বিশেষ করে একজনের উপর এটা সব ছেড়ে দেয়। এটা আমার জানা নেই। আমি সাধারণ সম্পাদক হিসেবে যতটুকু কাজ করেছি দীর্ঘ 2 বছর, আমি অন্তত সপ্তাহে 5 দিন এখানে অফিস করেছি, সকাল 11টা থেকে ম্যাক্সিমাম 1টা পর্যন্ত। এখানে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আছেন, উনি যখন প্রয়োজন উনি তখন আসেন, বিকেলে কন্টিনিউ আমাদের সাথে বসছেন। আর যারা সদস্য ছিলেন তারাও আসছেন। সব সময় আমরা চেষ্টা করেছি আমাদের যেটা গুরু দায়িত্ব আমাদের এলাকাবাসী দিয়েছিলেন আমরা আদায় করতে। হয়তো আমাদের কাছে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু স্বেচ্ছাচারিতা বা ওই ধরনের কিছু আমাদের মনে পড়ে নাই, অতটা আমি বুঝি নাই। এখন বক্তব্য রাখতে চান আরুন সাহেব, আসেন। আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদগাঁও আবাসিক এলাকা জামে মসজিদের ২৮তম বার্ষিক সাধারণ সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত সাধারণ সম্পাদক সহ কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৬-এর সদস্যবৃন্দ এবং সামনে বসা চাঁদগাঁও আবাসিক এলাকা এ ব্লক বি ব্লকের সম্মানিত বাড়ির মালিকবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। চাঁদগাঁও আবাসিক এলাকা এই জামে মসজিদ সৃষ্টি লগ্ন থেকে অনেক কিছুর ঐতিহ্য বহন করে, যেটা বিশেষ করে সমগ্র চট্টগ্রামের মধ্যে বলতে গেলেই এখন একটি আভিজাত্য মসজিদ। এটার সুযোগ সুবিধা সেই রকম পর্যায়ে পৌঁছেছে। এই সুযোগ সুবিধা প্রতিস্থাপন করতে গিয়ে, তৈরি করতে গিয়ে এই মসজিদ শুরু থেকে আজ অবধি যারা খেদমত করে গেছেন বা খেদমত করতে গিয়ে যারা আমাদের থেকে চিরবিদায় নিয়েছেন, তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করতেছি। এবং যারা প্রতিনিয়ত দিনরাত পরিশ্রম করে এই সুন্দর মসজিদকে আরও আমাদের সুযোগ সুবিধার জন্য, মুসল্লিদের সুযোগ সুবিধার জন্য কাজ করে যাচ্ছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আসলে এইটুকু বলার জন্যই আমি দাঁড়িয়েছি। সাথে একটু আগে আমাদের চাঁদগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি সাহেব ধরে ধরে 2-1টা কথা বলে গেছেন। সেই কথাগুলোর সাথে আমারও মনে হলো আমি আরও একটু সংযোজন করি, তাইলে মনে হয় আরও ভালো হবে। এই যে সম্পাদকীয় পদগুলোর কথা অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা হয়েছে, এটা আসলে যার যার ব্যক্তিগত অভিমত, যার যার ব্যক্তিগত চিন্তা চেতনা থাকা বলতেই পারে। তবে আমার ব্যক্তিগত অভিমত হলো যে এখানে সম্পাদকীয় পদ যদি স্পেসিফিক একজনকে দায়িত্ব দেওয়া হয় তাহলে ওনার উপর বোঝা হয়ে যায়। কার্যনির্বাহী যখন কমিটি গঠন হয়, ওখানে উপকমিটি করে যদি একজনকে আহ্বায়ক করে ওনার সাথে যদি আরও 4 জন দেওয়া হয়, ও সম্পাদকের পদটা যদি 5 জনে পালন করে দায়িত্ব, এই দায়িত্বটা দেখা যায় যে আরও সুন্দরভাবে পালন করা যায়। সেই জন্য আমার মনে হয় এই সম্পাদকীয় পদগুলো বাদ দিয়ে যেভাবে আমাদের সবার আলোচনার প্রেক্ষিতে উঠে এসেছে, সদস্য নির্বাচন করে পরবর্তী মিটিংয়ে এখানে যেগুলো প্রয়োজনীয় কবরস্থান বলেন, মসজিদ পরিচালনার জন্য বলেন, ইফতারের জন্য বলেন, এখানে দরে দরে 2-4টা উপকমিটি করে দিলে কাজগুলো আরও সুন্দর এবং সুচারুরূপে করা হবে। আর যেটা কবরস্থানের বিষয় নিয়ে, এটা নিয়ে আসলে শুরু থেকেই আমরা গতবারে যে এগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে কবর দেওয়ার ব্যাপারে। বিশেষ করে শুধু মেয়েরাই বঞ্চিত হচ্ছে। সেই জন্য আমি বর্তমান কার্যনির্বাহী পরিষদ এবং আজকের এই জেএমএ যারা উপস্থিত রয়েছেন সবার কাছে অনুরোধ করব যে এই জিনিসটা সংযোজন করে যাতে কোনো রকম আমরা কথাবার্তার মাধ্যমে অতিক্রান্ত করতে না হয়, শুনতে না হয়, আমার মনে হয় ভালো হবে। পরিশেষে আজকে যারা উপস্থিত হয়েছেন এই সাধারণ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব আরুন সাহেব। আমাদের 21তম কার্যনির্বাহী পরিষদের সবাইও ঠিক একইভাবে আমরা সিদ্ধান্তটা নিয়েছিলাম। আমি সবার অবগতার জন্য আবার পরে শোনাচ্ছি। পূর্বের ন্যায়
কার্যনির্বাহী সংসদ হিসেবে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন পরবর্তী গঠিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভায় যোগ্যতা ও সময় দিতে পারবে ওই সকল সম্মানিত সদস্যদের দায়িত্ব অর্পণ করা হবে। দায়িত্ব অর্পণকৃত সম্মানিত সদস্যদের দায়িত্ব সঠিকভাবে পালন না করলে কার্যনির্বাহী পরিষদ অন্যান্য কার্যনির্বাহী সদস্যদের মধ্যে দায়িত্ব পুনঃবন্টন করার ক্ষমতা রাখবে। এই জিনিসটা আমি বিবেকে রাখছি। এখন আর কারো কিছু যদি বলেন না থাকে, আমাদের মসজিদের সম্মানিত সাবেক সভাপতি অধ্যাপক ইঞ্জিনিয়ার মোজাম্মেল সাহেব কিছু বলবেন। এটা আসতেছে স্যার। আসসালামু আলাইকুম। আমি অ্যাকচুয়ালি দুটি বিষয়ে কথা বলবো। একটা হলো যে এখন যেটা কথা হলো কবর দেওয়ার ব্যাপারে, সেটা অনেক দিন থেকেই এই সমস্যাটা আছে। আসলে এক সময় না এক সময় এটা হবে যে কোনো সদস্য তার সমস্ত ওয়ারিশরা অথবা একটা বাড়ির একজন মারা যাওয়ার পরে ওনার 4-5 জন ছেলে বা মেয়ে সবাই ওয়ারিশ হয়েছেন। এখানে সে আইন অনুযায়ী এখানে সংশোধনও হয়েছে। সদস্য কারা হতে পারবেন, যে একজন বাড়ির মালিকের মৃত্যুর পর ওনার যে কোনো একজন ওয়ারিশ অন্যদের সম্মতিক্রমে উনি সরাসরি সদস্য হিসেবে বিবেচিত হবেন, বাকিরা সদস্য হতে পারবেন। আমাদের এগুলি না করে যদি আমরা শুধু সদস্য হওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করি, তাহলে ওনারা এমনিতেই এই সমস্যায় পড়বে না। মারা যাওয়ার পরে চাঁদা নিয়ে দৌড়াদৌড়ি, টাকা পয়সা নিয়ে টানাটানি, এটা না করে দরকারি সার্কুলার দেন যে আপনাদের যদি এখানকার বেনিফিট দিতে চান, তাইলে এই যে 2-এর ক যে ধারা আছে সেসব ওনারা সদস্য হলে ওনাদেরকে আর এইসব দৌড়াদৌড়ি করতে হবে না। শেষ মুহূর্তে আপনারা যেটা বলেন দেওয়া যাবে কি দেওয়া যাবে না, কারণ সদস্য করতে হলে কার্য কমিটির অনুমোদন লাগে। এখন কার্য কমিটি তখন তো থাকবে না, ওই সময় তো অ্যাভেলেবল হবে না। তো এইটা আবার নতুন করে আরেকটা জটিলতা সৃষ্টি হবে যে এইটা আসলে ওনার ছেলে না মেয়ে না কি, এগুলো নিয়ে ঝামেলা হবে। বরং ওইটা এমনি সমাধান হয়ে যায় যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি যারা এই কবরস্থানের বেনিফিট নিতে চাইবেন তাদেরকে এই 2-এর ক ধারা অনুযায়ী এখানে যেটা বলা আছে যে প্লট মালিকের মৃত্যু তার একজন ওয়ারিশ অন্যান্য ওয়ারিশ লিখিত সম্মতিক্রমে প্লট মালিকের স্থলাভিষিক্ত হবেন। অন্যান্য ওয়ারিশগণ সদস্য ইচ্ছুক হইলে প্রযোজ্য ফি প্রদান করে কার্যনির্বাহী অনুমোদন ক্রমে সদস্য হইতে পারিবেন। সেইটা যদি করা যায় তাহলে এইসব সবগুলি কিন্তু সমাধান হয়ে যায়। আর এইটা আমরা যদি বলি যে না যে কেউ আসলে আমরা এই 3 গুণ টাকা দিয়ে করব, এটাও ফেয়ার সিস্টেম না। ওইটা কোনোভাবে করা ঠিক হবে না। আগে থেকে বলেন, দরকার সবাইকে উদ্বুদ্ধ করেন বা নোটিশ দেন যে যারা হবেন ওরা যদি হয়ে যান তাইলে একটা ডিসিপ্লিন আসবে। আমরা যেটা বলছি হঠাৎ করে উনি আসলেন 51,000 টাকা না 1.5 লাখ টাকা দিয়ে হয়ে যাবেন, এটা কিন্তু কোনো ডিসিপ্লিন থাকবে না। এইটা আমার একটা মতামত বললাম। তো এই জিনিসগুলো যদি আমরা এখানে হুট করে এরকম একটা সিদ্ধান্ত না নিয়ে, যেহেতু আমরা সংবিধান সংশোধন করার জন্য একটা উপকমিটি করেছি, সেই উপকমিটির থেকে প্রস্তাব আসলে আমার মনে হয় কার্যনির্বাহী কমিটি এটা পর্যালোচনা করে এখানে প্লেস করলে সাধারণত বিবিধের উপরে কোনোদিন সংবিধান সংশোধন হয় না। সংবিধান সংশোধন করতে হলে অ্যাকচুয়ালি এজেন্ডা হিসাবে আসা উচিত, সেই জন্য এইটা এখানে যাওয়া যায়। তবে এর মধ্যে একটা কথা আসে যে এই কমিটি এইটা হয়তো এই মুহূর্তে করতে পারবে না, হয়তো সামনে কমিটি আসলে তখন করবেন। এইটা গেল আপনার কবরস্থানের যে সমস্যাটা সেটা। আরেকটা কথা হয়েছিল 8টি পদের ব্যাপারে। এখন প্রায় আমরা বলছি, আমি নিজেও কমিটিতে এইটা বলেছি যে 8টা পদ বাদ দিতে হলে অসুবিধা নেই। এখন আজকে কথায় যেটা বুঝেছি যে বলছেন যে ভোটাররা সবসময় যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে পারেন না, সেই জন্য আমরা এখানেই আমরা নির্ধারণ করি 500 ভোটার যদি যোগ্য ব্যক্তি নির্ধারণ করতে না পারে বা নির্বাচন করতে না পারে, আমরা 12-14 জনে কেমনি নির্বাচিত করব, একটা কথা। আর এই 500 লোক কি তাহলে সভাপতি সাধারণ সবাইকে কি অযোগ্য করে করেছে, ভোট দিয়েছে? এটা তো আর অ্যাকসেপ্টেবল না কথা। আমরা যখন বুঝে দেই না বুঝে দিয়েছি, এটার দায়িত্ব যদি 8টা সম্পাদকের কাজ আমরা না পেয়ে থাকি, সেটার দায়িত্ব ভোটারদেরও আছে। কাজে এইটা সিস্টেমের দোষ না যে এটা কেন হলো। আমরা এখানে যদি দেইও করা যাবে, আমরা তো কার্যকরী কমিটি একটা নির্ধারণ করলো, আমরা যদি সংবিধানে সেটি ইনক্লুড করে নিই যে
সদস্যদের থেকে একজনকে দায়িত্ব দেওয়া হবে, একটা উপকমিটি করা হবে, সেইটা আবার একদম নীতিমালার মধ্যে আনতে হবে। আমরা যেটা এক্সটেম্পোর ছেড়ে দিচ্ছি, এটা ওনারা কেন এটা এরকম করলে কিন্তু আবার ডিসিপ্লিন নষ্ট হয়ে যাবে। আমার বক্তব্যটা হলো, আমরা যেইটাই করি সব দিক বিবেচনা করে করা ভালো। আমি যদি বলি যে ওনারা ভোট দিয়েছেন এতগুলি লোক, ওনারা কোনো কারণে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারে না, অযোগ্য ব্যক্তি চলে আসছে, তাহলে তো আমরা যারা আসছি সবাই অযোগ্য, এখানে কেউ যোগ্য আসেনি। কাজে ওইটা বলা যাবে না যে ওনারা অযোগ্য লোক পাঠিয়েছেন। কোনো কারণে একজন আসছেন, উনি কাজ করতে পারেন নাই। কী কারণে কাজ করতে পারেন নাই? কাজ করতে পারেন নাই কারণ হলো যে ওনাদের কোনো জবাবদিহিতা ছিল না। আমি মিটিংয়ে বিভিন্ন সময় বলেছি যে ওনারা প্রতি মিটিংয়ে একটা রিপোর্ট দেবেন, ওনার কী কাজ করার কথা ছিল, কী পরিকল্পনা ছিল, কী করার কথা ছিল, কী করেছেন সেটা একটা দেবেন। যেহেতু সেটা সিস্টেমে আসে না, সেই জন্য হয়নি। আপনি ওখান থেকে করেন, ডাইরেক্ট ইলেকশন করেন, যেইটাই করেন আলটিমেটলি করতে হবে, এটা জবাব দিতে কীভাবে নির্ধারণ করবেন। এখানে তো কোনো সম্পাদক, তো আমরা আগে গত মিটিংয়ে আমি কথা বলেছিলাম, যারা সম্পাদক ওনাদের কার্যক্রমের একটা রিপোর্ট থাকা উচিত। আমি আপনার মেইন এই কথাটা আমি বলেছিলাম, আমার যতটুকু মনে আছে, হয়তো লিপিবদ্ধও করা আছে, যে সম্পাদকদের ওনাদের প্রত্যেকের কার্যক্রমগুলো এজিএম আসা উচিত, তার আগে কার্যকরী কমিটি সেগুলি যাচাই বাছাই করা উচিত ছিল। সেটা কোনো কারণে হয় নাই, বা এবার প্রথম থেকে হয়তো কেউ বুঝতে পারে নাই, অথবা আমরা যেভাবে সহযোগিতা করার কথা ওনাদেরকে সহযোগিতা করতে পারিনি, যে কোনো কারণে হইতে পারে। আমি বলছি যদি আমরা এটাকে বাদ করি তাহলেও কি হবে সেটা স্পেসিফিক হইতে হবে। শুধু বাতিল করলাম আর আমাদের উপর ছেড়ে দিলেন যে আমরা 5 জনের 10 জনে মিলে খুব যোগ্য ব্যক্তি বাছাই করব, সেটা বোধহয় সঠিক হবে না। 500 জন লোকের ভোটের আপনার মতামতকে বাদ দিয়া এই 12 জন 15 জনের মতামত দিলে এটা কি বেশি মানে যথাযোগ্য হবে, এটা আমি মনে করতেছি না। যদি বাদ দেন তাহলে ওইটার মধ্যে আসতে হবে যে এখানে যদি সাব কমিটি করেন কীভাবে হবে সে নীতিমালা সহ একসঙ্গে আসতে হবে। আমরা করার সময় দুম করে ফেলি, আবার বাদ দেওয়ার সময় দুম করে বাদ দেয়, কোনো বিবেচনা ছাড়া। এই জিনিসগুলি যদি করেন তাহলে হয়তো মিটিংয়ে যখন আসবে এগুলি বিবেচনা করে তারপরে আমরা এই যে সিদ্ধান্ত নিলে ভালো হয়। এইটা নেবেন না নেবেন আমার ব্যক্তিগত মতামতগুলি বললাম। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। শিওর আসেন। বিবিধতে আমাদের সাথে আমি অত্যন্ত দুঃখিত, আমার শ্রদ্ধেয় আমাদের সাবেক সভাপতি, আমাদের মুরব্বী প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল সাহেব আমাকে ভুল বুঝেছেন। আমি আসলে ওই কথাটা মিন করি নাই যে নির্বাচনে সবসময় অযোগ্য লোক নির্বাচন। আমি বলেছি যে এমনও হয় মাঝে মধ্যে জনপ্রিয়তার কারণে কোনো পোস্টে হতে পারে, এটা হয়ও অনেক সময়, আমি ওইটা বলেছি। সেই জন্যই আমরা আর এইটা এখানে সদস্য থাকলে, সবাই সদস্য হলে ওখান থেকে আমরা যাকে সময় দিতে পারবেন বিবেচনা করে ইলেকশনের সময় যখন প্যানেলটা করা হয়, ইলেকশন তো আসলে আমরা করতে চাই না, এখনও কারো মাথায় ইলেকশন নাই। আমি 100% শিওর যে সবাই চায় যে আমরা নির্বাচনটা অ্যাভয়েড করি, সবাই চান। একজনও কি আসেন এখানে নির্বাচন চান? কিন্তু আমরা পারি না দেখে শেষ মুহূর্তে এসে একটা নির্বাচন করি, তখন তড়িঘড়ি করে একটা প্যানেল তৈরি করে। ওই প্যানেল তৈরি করতে গিয়ে যাকে যেই পোস্টে দেওয়া দরকার ওই পোস্টে আমরা মানে ওই পদটাতে দিতে পারি না। সেই জন্য এই বাস্তবতার নিরিখেই আমি বলছিলাম যে এইটা যেহেতু এখানে এজেন্ডায় এসেছে, যেহেতু এই 7 নম্বর এজেন্ডায় এসেছে, সুতরাং সংবিধান সংশোধনের একটা কমিটি করে দিয়েছিলেন, আমিও আমার অভিমতটা দিয়েছি। তা আমার মনে হয় এটা 7 নম্বর এজেন্ডায় যেহেতু এসেছে, সংবিধান সংশোধন করতে যেহেতু এজেন্ডা লাগবে, এটা এজেন্ডায় এসেছে, এটা করা যাবে আমার মতামত। আর ওইটা কবরস্থানের যেটা এটা হচ্ছে নীতিমালা করে কারা সাধারণ এটার জন্য কোনো মানে এজেন্ডা থাকতে হবে না। নীতিমালাটা কার্যনির্বাহী পরিষদই করতে পারে, করে শুধু সাধারণ সভায় অনুমোদন নিতে পারেন। তো আমরা কার্যনির্বাহী পরিষদ হয়তো আনলো না এই নীতিমালাটা আজকে, কিন্তু আমরা তো সাধারণ পরিষদ আছি, কার্যনির্বাহীদের উপরে হচ্ছে এই সাধারণ পরিষদ। তা আমরা চাইলে নীতিমালাটা তো অ্যামেন্ডমেন্ট করতে পারি। এটাই হচ্ছে আমার বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট জহিরুদ্দিন আহমেদ। আমাদের যেটা 7 নম্বরটা ইয়েতে আপনার আজকের এজেন্ডাতে আসছে, এটা নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত যেতে হবে। তখন অনেকজন অনেক মতামত দিয়েছেন, এখন আমরা সিদ্ধান্ত নেব যে আপনাদের মতামতের উপর এটা আপনারা ব্যক্তিগত মতামত দেন, কারা এটার পক্ষে বেশি আছেন।
না সবাই আপনি তো সবাই দেন না, সবাই হাত তোলে না, নাহলে এটা আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। তাহলে মেজরিটি দেখা যাচ্ছে যে এটা বাদ দেওয়ার জন্য এটা না, এটা আমাদের আজকের এজেন্ডাতে আছে। না, যখন যা ইচ্ছে করছি না আমরা, এটা আজকে এজেন্ডা আছে আমাদের কার্যনির্বাহী পরিষদের থেকে সিদ্ধান্ত নিয়ে এখানে আসছে। এইটা আপনারা সবাই যেহেতু মতামত দিচ্ছে, সবার মতামতকে আমাকে প্রাধান্য দিতে হবে। আচ্ছা, নোট আছে, আমরা লিখে রাখছি এখানে, কাসেম সাহেবের নোট অফ ডিসেন্স, আর সবাই ম্যাক্সিমাম মতামত দিচ্ছে, এটা পাস। ঠিক আছে, ওই এলাকা। আচ্ছা, আমি আমাদের নুরাম সম্মানিত সদস্য উনি বলতে চাচ্ছেন, আমি ওনাকে দিচ্ছি ফ্লোর। এখানে আমাদের একজন সম্মানিত সদস্য মোহাম্মদ ইবরান উদ্দিন কিছু বলতে চান, একটা রিসিভার আমি আছি বিবিধতে। আচ্ছা, আপনি বলেন একটা বিবিধতে, আপনি বলতে পারেন। আচ্ছা 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 তাহলে তো ওনার পরে আচ্ছা বলেন। আমার দুজন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রাক্তন সভাপতি মহোদয় এবং আমার সামনে মুসল্লি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি হতভাগা দুইবারই নামাজের সেক্রেটারি ছিলাম। আমার সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেব প্রথমবার আমার সাথে আরও দুইজন লোক দিয়ে একটা কমিটি করে দিয়েছিলেন এবং খুব সুনামের সহিতই আমি তখন কাজটা পরিচালনা করে যেতে গিয়েছি। সেই কারণেই আমি নামাজের সম্পাদক হতে চেয়েছিলাম, কিন্তু এইবার আমি হতভাগ্যকে কেউ কোঅপারেশন করেনি। সেই জন্য আমি জনগণের আদালতেই দিলাম বিচারটা। আমি কারো বিরুদ্ধে কিছু বলবো না, যেহেতু এখন কারো মনে ব্যথা দিলে সেই ব্যথা ক্ষমা চাওয়ার মতো সময় আল্লাহ আমাকে দিবেন না। আমি চাই এই এলাকায় জিয়ার বাপের আমলে যেরকম ছিল সেরকম হবে কি না আমার প্রশ্ন। যাক, আমি বেশি কথা বলবো না। আমি কথা বলতে গেলে কোন দিকে যাকে মনে ব্যথা পাবেন, আমি সেটা চাই না। জিয়ার কাছে আমার অনুরোধ, জিয়ার বাপকে ফলো করো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব নুরাম সাহেব। আচ্ছা, আমাদের আগে আলোচ্য বিষয়গুলো শেষ করি। আরেকটা এজেন্ডা আছে আমাদের। আচ্ছা, আমাদের সম্মানীয় মহোদয় কিছু বলতে চাচ্ছেন। আচ্ছা, আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে অ্যাকচুয়ালি আমরা অডিট নিয়ে অনেক ধরনের কথাবার্তা হইলো, অনেকে অনেক রকম এই করছে। এখন আসলে সিদ্ধান্তটা কি হইল, এখন নেক্সট টাইম থেকে নেক্সট কমিটিতে যারা আসবে তারা কিভাবে অডিট করবে, রিসিভ পেমেন্ট করবে এবং রিসিভ পেমেন্ট অডিটর করবে কি না, এটাও একটা সম্ভাবই আছে। তাহলে অ্যাসেট লিস্ট থাকবে, ব্যালেন্স শিট থাকবে না, প্রফিট অ্যান্ড লস থাকবে না, রিসিভ পেমেন্ট থাকবে, অ্যাসেট লিস্ট থাকবে, এই দুইটা থাকবে অডিট রিপোর্টে। এটা সবাইকে আপনারা একমত আছেন এতে? তাহলে ওই অবশ্যই কি কথাটা থাকবে না। আপনারা কি সবাই একমত আছেন এইটা করার? তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে যে এই অডিট করার জন্য অডিটের যে রুলস আছে সেই রুলসের বাইরে অডিটর পাবেন কি না অডিট করার জন্য। এটা আছে। হ্যাঁ, অ্যাকাউন্টসের রুলে এইরকম করতে হবে, অ্যাকাউন্টসের রুলে এরকম করতে হবে। তাহলে কি আগে যেভাবে হয়তো এইভাবেই চলবে। হ্যাঁ, আমি আরেকটু আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যবহার হয়েছে, আমার তো অনেক বয়স হয়ে গেছে এবং অনেক বছর থেকে অর্থ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছি। মাঝে একবার দ্বিতীয় সহ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। এর ভিতরে দীর্ঘ 10, 11, 12 বছরের ভিতরে আমার কাজে, ব্যবহারে, কথাবার্তায়
অনেক ভুল ত্রুটি হতে পারে, যা আপনাদের মনে কষ্ট লাগতে পারে। তা কাজেই আমরা এই বয়োবৃদ্ধ বয়সে নেক্সট টাইমে এজিএম আমি পাবো কি পাবো না একমাত্র আল্লাহই জানে। আমাকে আপনারা অন্তর দিয়া আমাকে ক্ষমা করবেন, অন্তরের সাহায্যে আমাকে ক্ষমা করবেন। আমার দোষ ত্রুটি অনেক থাকতে পারে, হ্যাঁ, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। এমনি তো মুসলমানের মধ্যে ক্ষমা ছাড়া কোনো পদ নাই। দোষ করলে ক্ষমা করতে হয়, না করলে কথা হয়। আর আমাদের চোখে তো আপনি তেমন কোনো দোষ করেন না, 24 ঘন্টা মসজিদে কাজ করছেন। আপনাকে আমাদের কার্যনির্বাহী পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমাদের আরেকটা এজেন্ডা আছে, এটা শেষ করি, তারপর আমরা বিবৃতিতে যাব। 8 নম্বর আলোচ্যসূচি হচ্ছে 2026-2027 অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ। আমাদের এই 26-27-এর জন্য অডিটর নিয়োগ করতে হবে। আমরা কি যেভাবে করছি ওইভাবে করে যাব, নাকি নতুন কিছু করতে হবে? কিছু হয় না, এটা একটা, তাহলে কি আগেরটাই রেখে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আগের অডিটর সম্বন্ধে ছোট্ট একটা কথা আপনাদেরকে একটু স্মরণ করাই দিই। প্রতি বছর যারা অডিট করতো আগে 2-3 দিন সময় লাগতো 2 জন অডিটরের, এদেরকে দুপুরে আমাদেরকে খাওয়া দিত, হয়তো চা নাস্তা দিত হয়তো 2 বেলা, এতে মোটামুটি একটা খরচা হইতো। এইবার এই অডিটর এরা আমাদের কাছ থেকে কোনো রকমের এদেরকে খাওয়াইতে হয় নাই। মসজিদের ফান্ড থেকে কোনো রকম খাইতে এসে অবরগতা প্রকাশ করছে যে না, মসজিদের ফান্ড থেকে আমরা কোনো 1 কাপ চাও খাবো না, আমাদের নিজেদের পকেট থেকে আমরা খাবো। এবং এদের প্রিন্সিপাল সে আমাকে ফোন করে বলছে যে আমরা সাধারণত মসজিদ জন্য আমরা অডিট ফি নিই না, যেহেতু প্রচলন আছে, আগেও আপনাদের রেকর্ড আছে। তা ঠিক আছে, আমি এই 7,500 টাকার একটা মানি রিসিট দিলাম এবং আপনি একটা রসিদ পাঠাই দেন, হ্যাঁ, যে 7,500 টাকা আপনি আবার নিয়ে যান। এইভাবে তারা করছে। এই অডিটার পিছনে আমাদের কোনো একটা পয়সা খরচা হয় নাই। হ্যাঁ, তাহলে এটা ফার্স্ট, এটা হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের সব আলোচ্যসূচি ইনশাল্লাহ শেষ করলাম। আপনারা সবাইকে ধন্যবাদ। এখন খবরটার সম্বন্ধে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পাচ্ছি না, আপনারা সিদ্ধান্ত দেন। এখানে হ্যাঁ, বুঝতেছি না, আপনারা একজন বলেন। আমাদের প্রশ্ন হচ্ছে এখানে এটা আজকের আলোচ্যসূচিতে নাই। হ্যাঁ, এটা সাধারণ। তাহলে আমি অ্যাডভোকেট জিয়দি সাহেবকে অনুরোধ করবো, আপনি আরেকটু বলেন, ক্লিয়ার করেন। আলোচ্যসূচি লাগবে না, কার্যনির্বাহী পরিষদ যদি নীতিমালা করতে পারে, সাধারণ পরিষদ এর চেয়ে বড় পরিষদ, এটা তো সর্বোচ্চ পরিষদ। এখানে যদি আপনি মতামত পান যে এখানে করতে পারে, এটা পারবেন না কেন? শাহী আলম সাহেব মতামত নেন আপনারা। আচ্ছা, আপনারা কি এই ব্যাপারে ওনার একমত আছেন সবাই? ধন্যবাদ। শাহী আলম সাহেব, আপনি এটা এই পয়েন্টে লিখছেন পাস। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা এখন বিবৃতিতে আসি। তাহলে আমাদের 2টা আলোচ্যসূচি পাশ হলো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বিবৃতিতে আমাদের সম্মানিত সদস্য মোহাম্মদ এমরাউদ্দিন কিছু বলবেন, উনি একটা আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, উপস্থিত কার্যনির্বাহী সদস্যগণ এবং সাধারণ সদস্যগণ, আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে, মসজিদের আয়ের বার্ষিক যে আয়, গত এজিএমে যে 300 টাকার পরিবর্তে 400 টাকা করা হয়েছিল 100 টাকা। তখন আমি বলেছিলাম যে এটা 400 টাকা না করে 500 টাকা করা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমরা যদি ঘর থেকে বের হয়ে 1 প্যাকেট বিস্কিটও কিনি, সেটার দামও 100 টাকা হয়। তাহলে 100 টাকাটা খুব একটা বেশি পারে। এখন এখানে অনেক সদস্য আসেন যারা 5,000 টাকা পর্যন্ত মান্থলি দিতে পারেন। তো 400 টাকার জায়গায় 500 টাকা হলে এটা একজনের জন্য খুব বেশি হয়ে যাবে তা কিন্তু না। এটা মসজিদের একটু আয়ের উৎস বাড়বে। এটা হচ্ছে আমার প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব,
দ্বিতীয় প্রস্তাবটা হচ্ছে মসজিদের একটা পরিবারের একাধিক সদস্য, হয়তো আমি এক ভাই, আমার আরও 2 ভাই আছে, তারা যদি সদস্য হতে চায় তাদের জন্য যে ভর্তি ফিটা আছে সেটা কি কম করা যায় কি না? তাহলে হবে কি মান্থলি যে তার চাঁদাটা ওটা দিবে, একটা আয়ের উৎস বাড়বে। নতুন সদস্যর ক্ষেত্রে চাঁদাটা ঠিক, ভর্তি ফিটা ঠিক থাক, কিন্তু পরিবারের একাধিক সদস্য যদি সদস্য হতে চায়, আমার ঘরে 5 জন আছে, 5 জনই সদস্য হতে চায়, তাহলে সেক্ষেত্রে ভর্তি ফিটা যদি একটু কম করা যায়, সেটা যদি 5,000 টাকা কিংবা 10,000 টাকার মধ্যে আনা যায়, তাহলে সদস্যের সংখ্যা বাড়বে এবং মাসিক চাঁদাটা বাড়বে। এটা একটা মসজিদের জন্য আয়ের উৎস হবে। এই আমার প্রস্তাব ছিল এই 2টা। ধন্যবাদ। সালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। আমরা এখন ইনশাল্লাহ শেষ পর্যায়ে এসে গেছি। এখন আমাদের বিদায়ী ভাষণ দেবেন আমাদের সম্মানিত সভাপতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমাদের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার ক্যাবিনেট, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখে আমার অনেক দিনের একটা কথা খেয়াল হয়েছে, আপনাদের সাথে শেয়ার করি। আমি সবাইকে একা একে সম্বোধন না করে সবাইকে আমি একসাথে বলছি, আমাকে একটু দোয়া করেন, আমার একটু অসুখ লাগতেছে এখন আমার নানা রকম সমস্যা। যাই, আমি একটা জিনিস 1966 ইংরেজিতে একটা জিনিস আমি দেখেছি, এটা আপনাদের সাথে শেয়ার করি। বাইতুল শরফের মসজিদের মধ্যে আমি যেতাম, আমাকে আমার মামা নিয়ে গেছিল সহরাতের রাত্রে। উনি যিনি ছিলেন, উনি মসজিদের ওটা বেড়া এবং সনের ছাউনি, আরা সিটিংয়ে যে কথা সনের ছাউনি, এক কোণারে বসে রাত্রে 3:30 জিকির করতেছেন। আমি ওনাকে দেখে খুব অভিভূত হয়ে গেলাম। যাক, আমি লম্বাতে যাচ্ছি না। তো উনি 1966 ইংরেজিতে আমাদের চিটংয়ে স্বনামধন্য একজন লোক করাচি যাচ্ছে, করাচি। তো হুজুরের কাছে গেছে, হুজুর আমি করাচি যাচ্ছি, আপনি আমাকে করাচির থেকে কিছু আপনার জন্য আনবো, আপনাদের কি প্রয়োজন আমাকে একটু বলেন। উনি অনেকক্ষণ চিন্তা করে বলল, তুমি আমার জন্য একটা লোটা আইনো, একটা বদনা আইনো। লোটা বদনা আপনারা কেন? কত বদনা, করাচির বদনার নলিটা খুব চিকন, অজু করতে পানি খুব কম খরচ হয়। এটা আপনারাও দেখছেন সৌদি আরব বা মক্কা মদিনায়, ওই বদনাটার মুখটা খুব চিকন, এক বদনা পানিতে কত আমার অজুটা হয়ে যায়। তো এইটা আমার কিন্তু মনে এখনো গেঁথে রয়েছে। এই যে আমরা অজু করি, পানি ইউজ করি, কতগুলি পানি আমরা করি, এইটা আমাদের কিন্তু শিক্ষণীয়। তো আরেকটা কথা বলি আমি, আমার মনে হয় আমাদের ইমার্জেন্সি লাইট, যেটা আমি তাইওয়ান গেছিলাম, তাইওয়ানতে আসার সময় আমি 2টা ইমার্জেন্সি লাইট আনছিলাম। এটা 88 একটা আমার বাসায় রাখছি, একটা কিন্তু আমি মসজিদে দিয়েছিলাম। তো একটা আমার বাসায়, একটা মসজিদে কেন? তাহলে আপনি মসজিদে আসবেন, এটা আল্লাহর ঘরে দিছে আমি। তো আজকে এই আল্লাহর ঘরে যারা আমরা খেদমত করতে আসব, আল্লাহর ঘরে যারা আসব, আমি প্রত্যেক দিন কিন্তু আমার অফিস থেকে আমি জোহর নামাজ আমার অফিসে পড়ি,
আমি কিন্তু আসরের নামাজ এখানে পড়বে, আমি সব জায়গায় একটা হাইটে আমি দেখি। এইটা আমি কেন, আমাকে যে আপনারা একটা দায়িত্ব দিছেন, সেজন্য আমি আমার অন্তর থেকে এটা দেখি। এখন আমি এটা মনে করি আমার যত কিছু আছে এটা আমার ছেলে নাতি পুতিয়ারা পাবে। এখানে যদি আমি এক ফোঁটা পানি বাঁচাইতে পারি, এটা আমি সেভিংস করলাম আমার পরে কালের জন্য, এই নিয়তে আমি এখানে আসি। আপনারা আমাকে এখানে সভাপতি হিসেবে অনেক অনেক কথা বলছেন, খালো লাম্বা বাটি অনেক কথা বলছেন, কিন্তু আমি আমার মতো করে চলে যাচ্ছি। আমি যদি আপনাদের কোনো কষ্ট দিয়ে থাকি, অযোগ্য হয়ে থাকি, এটা কিন্তু আমি আপনার থেকে ক্ষমা চাইব। আরেকটা জিনিস বলবো, এখানে কিন্তু আমি কয়েকজনের কথা না বললেই নয়। আমাদের সেক্রেটারি এবং ট্রেজারার সাহেব যে কাজ, ট্রেজারার সাহেব তো সব সময় ওনাকে প্রেজেন্ট দেখেছি আমি, ওনার অন্তর থেকে কাজটা করছেন আল্লাহর ঘরে। আর ইফতারের সময় যে 2-3 জন লোক কাজ করছে, এটা আপনারা নিজের চোখে দেখেছেন। আর এটা কনস্ট্রাকশন নিয়ে যিনি কাজ করতেছেন, ওনাকে আমি ছোট করব না। ওনার যতটুকু সম্ভব উনি কাজটা করেছেন, ওনাদের কাছে আমি আল্লাহর কাছেও চাইব। ওনারা কিন্তু ওনাদের জন্য নয়, ওনার নিজের জন্য কাজ করেছেন। এখন আপনারা যদি আসেন এখানে মসজিদে খেদমত করার জন্য, এটা আপনি নিজের জন্য করবেন, কারোর জন্য নয়। তো আপনারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন সভাপতি হিসাবে, কিন্তু আমার থেকে অনেক যোগ্য ব্যক্তি আপনারা আছেন। কিন্তু আপনারা যারা আসবেন কাজ করার জন্য, এটা আল্লাহর ঘরের কাজ করার জন্য, আল্লাহর মেহমানকে খেদমত করার জন্য আসবেন। ভুল ভ্রান্তি হবে, এটা সংশোধন করবেন। কবে এটা সমালোচনা করলে হয়তো কাজটা আরও পরিষ্কার হবে, কিন্তু মন থেকে দোয়া করবেন সবাইকে। আমার একটু দোয়া করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, আজকের জন্য ইনশাআল্লাহ তাআলা আমরা শেষ করলাম। তো আপনারা যেখানে আছেন সবাইকে আমি অন্তর থেকে দোয়া করি, আমাকেও দোয়া করবেন। আসসালামু আলাইকুম।